প্রিয়া, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে বাঁচিয়ে নেব প্রিয়া। আমার সময় শেষ শাহিন, তুমি আমার একটা কথা রাখবা? তোমার এত কথা কেন? তোমার সব কথা রাখবো, তুমি শুধু বলো। তুমি এইসব বাদ দিয়ে একজন সাধারণ মানুষের মতো চলবে, আর ভালো কোনো মেয়ে দেখে বিয়ে করে নেবে। আমার সময় শেষ শাহিন। তুমি এসব কি বলছো প্রিয়া? তোমার কিছু হতে দেব না আমি। শাহিন, তোমার কোলে একটু মাথা রাখতে দেবে শেষবারের মতো? হুম। প্রিয়া তখন শাহিনের কোলে মাথা রেখে চলে গেল অন্য এক দুনিয়ায়। শাহিন যখন দেখলো প্রিয়া কথা বলছে না, ওর চোখও বন্ধ, তখন শাহিন বলল, এই প্রিয়া, কথা বলো। দেখো, আমি তোমার সামনেই আছি। প্রিয়া, কথা বলো। আমার প্রিয়া, কথা বলছো না কেন? প্রিয়া। প্রিয়া বলে চিৎকার দিয়ে শাহিন কাঁদতে লাগলো। প্রিয়াকে তার বুকে জড়িয়ে ধরে, কিন্তু প্রিয়া তখন কোনো কথা শুনছে না। সে ঘুমিয়ে গেছে চিরকালের জন্য। এইদিকে শাহিন কান্না করেই চলেছে। কিছু বুঝলেন না তো? তাহলে চলুন জানা যাক একটু আগে কি হয়েছিল, যার জন্য প্রিয়া আজকে মারা গেল। আজকে প্রিয়া শাহিনের বিয়ে করার দিন ছিল। প্রিয়ার বাবা মা নেই, শাহিনেরও তাইও তারা দুজন মিলে কাজী অফিসে বিয়ে করতে আসে। তখন ওদের উপর কারা যেন হামলা করে। তাদের গুলি এসে প্রিয়ার বুকে লাগে। তার কিছুক্ষণ পর প্রিয়া মারা যায়। এই ছিল একটু আগের ঘটনা। বিকেলবেলা প্রিয়াকে জানাজা করে মাটি দেওয়া হলো। শাহিন তখন কেঁদেই চলেছে, কারণ শাহিনেরও কেউ নেই। প্রিয়া ছিল তার বেঁচে থাকার আশা, কিন্তু এখন প্রিয়াও মারা গেল। কি নিয়ে বেঁচে থাকবে শাহিন, কিন্তু বুঝতে পারছে না। তখন শাহিনের কাছে বন্ধু সিফাত বলল, ভাই, এত ভেঙে পড়িস না, আমরা ওদেরকে খুঁজে বের করব। আমি সব লোক লাগিয়ে দিয়েছি, তারপর ওদের জীবন শেষ করে দিব। না রে ভাই, আমি আর এইসবে থাকবো না। আমি যে প্রিয়াকে কথা দিয়েছি। এটা তুই কি বলতেছিস ভাই? হুম, ঠিক বলছি। আমি প্রিয়াকে খুব ভালোবাসি, ওর কথা আমি রাখবো। তুই একটা কাজ করে দিবি? কি কাজ বল, তোর জন্য আমি সব করতে পারি। একটা টিকিট কেটে দিবি? আমি অনেক দূরে চলে যাব, আর ফিরে আসবো না এই জগতে। ঠিক আছে ভাই, তুই যা মনে করিস, কিন্তু আমি ওদেরকে ছাড়বো না। সিফাত চলে গেল। শাহিন কষ্টগুলো বুকে নিয়ে চলে আসলে বাসায়। তারপর সে কাপড় গোছাতে শুরু করলো। সব কিছু নিয়ে বেরিয়ে আসলো বাসস্থানে। আসার আগে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসলো। সবাই কান্না করছিল শাহিন চলে যাবে। কিছুক্ষণ পর বাসে বসে আছে, আর যেতে আছে এক অজানা ঠিকানায়, যেখানে কার মানুষগুলো শাহিনকে চিনে না, শাহিনও তাদের চিনে না। আপনাকে তো পরিচয় দেওয়া হয়নি, চলুন তাহলে পরিচয় দিয়ে দিই। ও হলো শাহিন, ওরফে এইচডি কিং অফ দ্য ওয়ার্ল্ড। এর একটা অতীত আছে, তাহলে চলেন জানা যাক সেই অতীত। যখন শাহিন ইন্টার প্রথম বর্ষে পড়ে, তখন ওর বাবা মাকে একজন মাফিয়া কিং মেরে ফেলে। তখন সে ওয়াদা করে যে তার বাবা মাকে খুন করেছে সে তার প্রতিশোধ নেবে। তখন থেকেই সে খুঁজতে থাকে ওই মাফিয়া কিংকে। একদিন সে এই মাফিয়া কিংকে পেয়েও যায় এবং মেরে ফেলে। তখন শাহিনের নাম সবার মুখে মুখে চলে যায়। শাহিন তখন থেকে শুরু করে অন্যায়ের প্রতিবাদ করা। যেসব মেয়েদের ধর্ষণ হয় তাদের সঠিক বিচার দেওয়া, নারী পাচারকারী দলদের ধরা এবং শাস্তি দেওয়া, সবকিছুই করে থাকে। এক বছরে শাহিনকে সবাই এইচডি নামে চিনে, কিন্তু কয়েকজন ছাড়া শাহিনকে এখনও কেউ দেখেনি। এইচডি নাম শুনলেই বড় বড় কিংও ভয় কেঁপে ওঠে। এদিকে একটি মিশন থেকে আসার সময় দেখলো কয়েকটা ছেলে একটি মেয়েকে বিরক্ত করছে। তখন শাহিন চলে যায় সেখানে। তারপর গিয়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে বলে, ওইখানে কি হচ্ছে এইসব? আপনারা মেয়েটিকে কেন বিরক্ত করছেন? তোকে কি সেটা বলতে হবে? যদি ভালো চাস এক্ষুনি চলে যা, না হলে এখানে পুঁতে রেখে দেব। এই হাসিস কেন? আমি কে তোরা জানিস? তোকে নিচে কি করব এত কথা না বলে চলে যা, আর আমাদের কাজ করতে দে। ও, তোরা এইভাবে শুনবি না, তাহলে তোদেরকে আমার পরিচয়টা দেই। তাহলে শোন, আমি হলাম এইচডি। এইচডি নাম শুনে লোকগুলোর প্রাণ যায় যায় অবস্থা। আর মেয়েটি তো কথাগুলো শুনছে আর চোখ বড় বড় করে দেখছে। তখন লোকগুলো শাহিনের পায়ে গিয়ে ধরলো। ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন। আমরা আর কখনো কোনো মেয়েকে বিরক্ত করব না। তোদের আমি ক্ষমা করে দেওয়ার কে? যদি মেয়েটি ক্ষমা করে দেয় তাহলে ভালো, না হলে রেডি থাক। তখন লোকগুলো মেয়েটার কাছে গিয়ে ক্ষমা চাইতে লাগলো। অনেক অনুরোধ করার পর মেয়েটি ক্ষমা করে দিল, আর লোকগুলো তাড়াতাড়ি চলে গেল। ততক্ষণ ধরে শাহিন তো দেখে নাই মেয়েটিকে,
যখন ঘুরে দেখলো আর চোখ ফেরাতে পারছে না। এত সুন্দর একটা মেয়ে, মনে হয় আকাশ থেকে পড়ে নেমে এসছে। অনেক সময় ধরে শাহিন মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটি অনেক লজ্জা লাভ পেল। অনেক সময় ধরে শাহিন মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটি অনেক লজ্জা পেল। শাহিন সেটা বুঝতে পারে। আর তখন শাহিন বলল, তোর নাম কি? জি, আমি ছোট থাকতে বাবা মা মারা যায়। বাহ, খুব সুন্দর নাম। তো থাকো কই? সামনের একটা এতিমখানায়। তুমি এতিম? আমিও এতিম। বাবা মা মারা গেছে অনেক কয়েক বছর আগে। আপনার ব্যাপারে সব কিছু জানি আমি। আর আপনার বাবা মায়ের কথা ভাবতে কষ্ট হয়, কারণ আমি বুঝি বাবা মা না থাকার কি কষ্ট। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। লাগবে না, আমি যেতে পারবো। আসলে তোমার সাথে কিছু কথা বলার ছিল, সেজন্য। ওকে, চলেন। চলো। তারপর শাহিন আর প্রিয়া হাঁটতে লাগলো, কিন্তু কেউ কিছু বলছে না। হঠাৎ প্রিয়া বলল, আপনি যে কিছু বলতে চাইলেন, কই কিছু তো বলছেন না। বলতেছি। জানি না তুমি কিভাবে নেবে। আগে বলেন তো। আসলে তোমাকে দেখার পর আমার অন্যরকম অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল তোমার প্রেমে পড়ে গেছি। তুমি কি আমার সাথে রিলেশন করবে? শাহিনের এমন দেখো, কথা শুনে প্রিয়া এর আগে শাহিনের আমার দিকে কোনো অপলক মেয়েকে দৃষ্টিতে এত তাকিয়ে ভালো আছে। লাগে নাই। প্রিয়া তোমার কি যদি বলবে কোনো ভেবে আপত্তি পাচ্ছে না না। থাকে তাহলে যখন তোমাকে প্রিয়া আমি কিছু বিয়ে বলবে না, করতে চাই। দেখে শাহিন বলতে লাগলো, দেখো, আমি জানি আমার সাথে কোনো মেয়ে বিয়ে করতে চাইবে না, কারণ আমি হলাম একজন মাফিয়া। যদি তোমার আপত্তি থাকে বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। দেখেন, আপনি কেন মাফিয়া সেটা সবাই জানে। আর আপনার মতো একজনকে জীবনসাথী হিসেবে পাওয়া বিশাল কথা। আমার কোনো আপত্তি নেই। এখান থেকে শুরু হয় প্রিয়া আর শাহিনের ভালোবাসা। তারপর ধীরে ধীরে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আর পরে কি হলো সবাই জানেন। আপনাদের সাথে কথা বলতে বলতে বাস দাঁড়িয়ে গেল। তারপর সবাই নামতে লাগলো। তখন রাত 8টা। শাহিন বাস থেকে নেমে এখন কই যাবে ভাবতে লাগলো আর হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর এক জায়গায় নজর গেল, বাসা ভাড়া দেওয়া হবে। তাই আর সে দেরি না করে সেখানে গেল। তারপর বাসা ভাড়া নিল, কিন্তু বাড়িওয়ালা অনেকগুলো শর্ত দিয়েছে। রাত 8টার আগে বাসায় আসতে হবে, প্রতি মাসে 1 তারিখে ভাড়া দিতে হবে, কোনো মেয়ে এইখানে নিয়ে আসতে পারবে না, আর অনেকগুলো। শাহিন তখন সবকিছু ভেবে বাসাটা ভাড়া নিল। শাহিন ভিতরে গিয়ে নিজের কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে লাগলো। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লো শাহিন। তখন মনে পড়লো প্রিয়ার কথা, আর কান্না করতে লাগলো। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে শাহিনের সেটা মনে নেই। সকালবেলা সূর্যের আলোতে ঘুম ভেঙে গেল শাহিনের। তারপর উঠে ফ্রেশ হয়ে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো খাবার খেতে, কারণ শাহিনের খুব ক্ষুধা লেগেছে। বাসা থেকে বেরিয়ে গিয়ে সামনে একটা হোটেল দেখতে পেল এবং খেতে বসলো। খাওয়া শেষ হলে বেরিয়ে আসলো আর সোজা বাসায় আসলো। তারপর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে আসলো বাসা থেকে। শাহিন আশেপাশে থাকা ভার্সিটি খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর একটা ভার্সিটি দেখতে পেল, আর তাই দেরি না করে ঢুকে পড়লো। শাহিন প্রিন্সিপাল স্যারের রুমে খুঁজতে লাগলো, কিন্তু খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ খোঁজার পর যখন পেল না, তখন একটা মেয়েকে বলল প্রিন্সিপাল স্যারের রুমটা কোন দিকে। মেয়েটি দেখিয়ে দিল। শাহিন প্রিন্সিপাল স্যারের রুমের সামনে এসে বলতে লাগলো, স্যার, আসবো? জি আসো, এখানে বসো। ধন্যবাদ স্যার। বলো কি বলবে। তুমি এই কাগজগুলো স্যার, এইগুলো পূরণ করে দাও। আমার কাগজপত্র। আমি ভর্তি হতে চাই। কোন বর্ষে? জি, অনার্স 2য় বর্ষে। ওকে স্যার। তারপর শাহিন সব কাগজগুলো ভালো করে পূরণ করে দিল। এখন প্রিন্সিপাল স্যার তাকে একটা ব্যাজ দিল। এখন থেকে শাহিন ভার্সিটির ছাত্র। শাহিন সবগুলো ঠিক করে প্রিন্সিপাল রুমের থেকে বেরিয়ে এলো। কিন্তু শাহিন তো এই ভার্সিটিতে নতুন, সে তার ক্লাসরুম কোথায় কিভাবে জানবে। শাহিন তখন তার ক্লাসরুম খুঁজতে লাগলো। তখন খোঁজার পর পেয়েও গেল তার ক্লাসরুম। ক্লাসরুমে যখন ঢুকতে যাবে তখন একজনের সাথে শাহিন ধাক্কা খেলো, আর দুজন পড়ে গেল। যার সাথে শাহিন ধাক্কা খেলো সে একজন মেয়ে। তখন মেয়েটি বলতে লাগলো, মেয়ে মানুষ দেখলে বুঝি ধাক্কা দিতে ইচ্ছা করে? যত সব আবার, জানি না কোথা থেকে আসে। সরি, আসলে আমি দেখতে পারিনি। দেখতে পারিসনি মানে? চোখ কি বাসা রেখে আসিস? তোর মতো ছেলেদের বাপ মায়ের ঠিক নাই। জানি না তোর বাপ মা শিক্ষা দিছে কিনা। এই কথা শোনার পর শাহিনের মাথা খুব গরম হয়ে গেল। সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। রাগের চাপে সে মেয়েটির গলায় ঠাস ঠাস করে চড় মেরে লাগলো। চড় খেয়ে মেয়েটি সাদা গালটি লাল হয়ে গেল।
আর ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো। তখন শাহিন বলতে লাগলো, এই যে মিস, নিজেকে কি মনে করছেন? হ্যাঁ, আমি মানছি আমার ভুল হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। তারপরেও আপনি যা তা বলছেন, আমার মরা বাবা মাকে গালি দিচ্ছেন। এইগুলো কি আপনার বাবা মা শিখিয়েছে? মানুষের সাথে ভালো ব্যবহার করা শিখুন। আর হ্যাঁ, পরের বার এইরকম কারোর সাথে করবেন না। কথাগুলো বলে শাহিন চলে গেল ক্লাসরুমে। ক্লাসরুমে গিয়ে সবার পেছনে বসলো, কারণ সে একটু একা থাকতে চায়। এই জন্য সবাই যে যার মতো গল্প করছে, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। এটা একটা ছেলে দেখতে পেল শাহিন একা বসে আছে। তখন ছেলেটি খুব আগ্রহ নিয়ে শাহিনের কাছে আসলো। হাই, আমি ফেরদৌস। তোমার নাম কি? আমি কিছু বললাম না, চুপ করে আছি। কি হলো, মন খারাপ নাকি? আমাকে বন্ধু ভেবে কথা শেয়ার করতে পারো। আমি হলাম শাহিন। তেমন কিছু না, একটু মন খারাপ। কি হয়েছে বলো আমাকে। কাজটা তুমি ঠিক করেছো। তেমন কিছু না। এরকম মেয়েদের আচ্ছা, সাথে ওই এরকম মেয়েটার করাই নাম কি? উচিত। বড় লোক ঘরের মেয়ে বলে সবার সাথে খারাপ ব্যবহার করবে। কিন্তু তোমার জন্য একটা খারাপ খবর আছে। মিষ্টিকে আজ পর্যন্ত যে ছেলে প্রপোজ করেছে বা ওর নামে খারাপ কথা বলেছে, তাদের সবাইকে হাসপাতালে 6 মাস করে থাকতে হয়েছে। কি? ভার্সিটির মাঠে একজন আছে, ওর নাম হলো রনি। এই এলাকার মাফিয়ার ছোট ভাই। ও মিষ্টিকে ভালোবাসে, কিন্তু মিষ্টি ওকে ভালোবাসে না। আর মিষ্টির ব্যাপারে কেন? কেউ যদি কিছু বলে তাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেয়। মাফিয়ার ভাই তো, তাই কেউ কিছু বলে না। আর তুমি তো ওকে চর মারছো। আর যদি জানতে পারে তোমার কি করবে জানি। ও, এই কথা। আমার কিছু করতে পারবে না। এইসব নিয়ে আরো অনেক কথা বলল। একদিন খুব ভালো বন্ধু হয়ে গেল তারা। তারপর ক্লাস করলো খুব ভালো করে। ক্লাস শেষ হলে তারা দুজনে একসাথে বেরিয়ে এলো। তখন শাহিন ফেরদৌসকে বলল, ওর নামটা তো অনেক ভালো, কিন্তু ব্যবহারটা কেন এত তিতো? জন্মের সময় কি তিতো মুখে দিয়েছিল নাকি? এইসব বলতে বলতে মাঠে চলে আসলো। তখন রনির দল একটা ছেলে রনিকে বলল, ভাই, ও ছেলেটা ভাবিকে আর চড় মেরেছে। কি? কার এত বড় সাহস আমার কলিজায় আঘাত দেয়? ওকে এখানে ধরে নিয়ে আয়। তারপর রনির দলের ছেলেগুলো এসে শাহিনকে ধরে নিয়ে গেল। সবাই শাহিনের দিকে চেয়ে আছে। অনেকে বলছে ছেলেটাকে মনে হয় 6 মাস আর দেখতে পারবে না। মিষ্টিও সব কিছু দেখছে আর মনে মনে ভাবলো, আজ পর্যন্ত আমার বাবা মা আমার গায়ে হাত তুলে নেয়, আর তুই আমাকে চড় মারছিস, তাই না? আজকে তোর তুই সাহস বুঝতে দেখে পারবি আমি অবাক আমার গায়ে হাত হইতেছি। দিলে তুই কিরকম আমার অবস্থা কলেজাতে হয়। আঘাত করছিস। রনির কাছে নিয়ে তোকে গেল তো শাহিনকে। আজকে ফেরদৌসও দূর থেকে দেখছে। তখন রনি বলল, এই কথা বলে রনি সব লোককে শাহিনকে মারতে লাগলো, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শাহিন দাঁড়িয়ে তার হাসতে লাগলো। এই ভেবে যে 1 মিনিটে যদি নিজের রূপে ফিরে আসে তাহলে কেউ বাঁচতে পারবি না তোরা। অনেকক্ষণ মারার পর যখন রনি ছেলে প্লে হাঁপিয়ে গেল, তখন রনি বলতে লাগলো, তোকে যদি আর কোনোদিন মিষ্টি আশেপাশে দেখি তাহলে ওই দিন তোর শেষ দিন। যা এখান থেকে। শাহিন হাঁটতে লাগলো, কিন্তু হাঁটতে খুব কষ্ট হচ্ছে। ধীরে ধীরে যেতে লাগলো। তখন ফেরদৌস তাড়াতাড়ি এসে শাহিনকে ধরে নিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর শাহিন একটা হাসপাতালে গেল। তারপর কিছু ওষুধ নিল আর ফেরদৌসকে বিদায় জানিয়ে ধীরে ধীরে বাসায় যেতে লাগলো। কিছুক্ষণ পর বাসায় চলে আসলো। আসার সময় খাবার নিয়ে আসলো। শাহিন গিয়ে গোসল করে নিল, তারপর খাবার খেয়ে ওষুধ খেয়ে নিল। শাহিন বিছানায় গিয়ে শুয়ে আছে। তখন ফোনটা বেজে উঠলো। দেখলো সিফাত ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করে শাহিন বলল, হ্যালো। ভাই, কেমন আছিস? এই তো ভালো, তুই? তোকে ছাড়া ভালো লাগে না ভাই। একটা কথা শুনবি? বল। ভাই, আবার ফিরে আয় প্লিজ। তোকে ছাড়া আর ভালো লাগে না এখানে। না রে, আমি যে প্রিয়াকে কথা দিয়েছি, ওর কথা রাখতে হবে আমাকে। এইরকম আরো কিছুক্ষণ কথা বলার পর ফোনটা কেটে দিল শাহিন। প্রিয়ার কথা খুব মনে পড়ছে। আমার কোনো কিছু হলে কত বকতো। চলুন একটু জেনে আসি ওদের ব্যাপারে। প্রিয়া ছুরি দিয়ে ফল কাটছিল। তখন শাহিন প্রিয়ার কাছে থেকে ছুরিটা বের করে নিয়ে ফল কাটতে লাগলো। দুটো ফল কাটার পর শাহিনে হাত কেটে ফেললো। তখন প্রিয়া খুব রাগ হয়। তোমাকে বললাম তুমি পারবে না, তবুও তুমি জোর করে নিলে। তোমাকে নিয়ে পারা যায় না। দেখি কত দূর কেটেছে। বেশি দূর না, অল্প কেটে গেছে। উনি বললেই হলো, অনেক দূর কেটে গেছে, চলো ডাক্তারের কাছে। আরে এটা এমনিতে ঠিক হয়ে যাবে। আমি এত কিছু শুনতে চাই না, তুমি চলো ডাক্তারের কাছে। কেন ভয় পাও তুমি আমাকে হারানোর? তখন প্রিয়া কাঁদতে লাগলো। শাহিন এই কথা শুনে
আর শাহিনকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, খুব ভয় হয়, যদি ছেড়ে যাও কাকে দিয়ে বাঁচবো। এত ভালোবাসা আমায়? খুব ভালোবাসি তোমায়। হারানোর ভয় পায় বলে সবসময় খুব কেয়ার করতো, পাশে থাকতো, কোনো কিছু হলে খুব কান্না করতো। কিন্তু আজকে সে হারিয়ে গেল দূর অজানায়। এইসব কথা ভাবতে ভাবতে কান্না করতে লাগলো শাহিন। তারপর কখন যে ঘুমিয়ে গেল মনে নেই। রাতে ঘুম থেকে উঠে খাবার খেয়ে আবার ঘুমিয়ে গেল। অন্যদিকে ছেলেটার কথা এত কেন মনে পড়তেছে? ছেলেটার সাথে কি এমন করা ঠিক হয়েছে? ছেলেটা বলল যে ওর বাবা মা মারা গেছে। যদি আমার বাবা মা মারা যেত, কেউ যদি এমন কথা বলতো, তাহলে আমিও এমন করতাম। হয়তো ছেলেটা দেখে নাই, কি রে মা, তাই এত কি ধাক্কা ভাবিস? খেয়েছে। আর আমি কত কথা তোর বললাম। মুখ দেখে তো বোঝা যাচ্ছে এইসব কিছু ভাবছিল একটা হয়েছে। মিষ্টি। তখন ওর বল বাবা আমাকে। রুমে আসলো আর বলতে লাগলো, কিছু না বাবা। তখন মিষ্টি ওর বাবাকে সবকিছু খুলে বলল সকালে কি কি হয়েছে। এখন মিষ্টি বাবা বলতে লাগলো, মারে, কাজটা তুই ভালো করিস নাই। ছেলেটা তো তোর কাছে ক্ষমা চেয়েছে, তবু তুই এমন কথা বললি। বাবা, আমি আমার ভুলটা বুঝতে পারছি। কালকে গিয়ে ক্ষমা চাইবো ওই ছেলেটার কাছে। নিজের ভুলটা বুঝতে পারছিস, শুনে খুবই খুশি হলাম। তুই ঘুমা মা, এত চিন্তা করিস না। ঠিক আছে বাবা, তুমি গিয়ে ঘুমাও। এরপর মিষ্টি বাবা চলে গেল ঘুমোতে। মিষ্টি ঘুমোতে চাইছে কিন্তু পারছে না। চোখ বন্ধ করলে শুধু শাহিনকে দেখছে। তবে সে কি শাহিনকে ভালোবেসে ফেলেছে? কিছু বুঝতে পারছে না। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। আজকে শাহিন খুব অসুস্থ, তাই ভার্সিটিতে যেতে পারে না। ওইদিকে মিষ্টি আজকে খুব তাড়াতাড়ি আসছে শাহিনের কাছে ক্ষমা চাইতে, কিন্তু শাহিন আজকে আসলো না। তাই মিষ্টি খুব মন খারাপ করলো, কোনো কিছু ভালো লাগছে না। এইভাবে কেটে গেল 1 সপ্তাহ। আজকে শাহিন ভার্সিটিতে এসছে। এসে দেখা হলো ফেরদাউসের সাথে। তখন ফেরদাউসকে বলল, কেমন আছিস বন্ধু? আমি তো খুব ভয় পাচ্ছিলাম, তোর আবার কিছু হলো না তো? এই তো একটু ভালো। তোর খবর কি? আর আমার কিছু হবে না। এই তো, তোকে ছাড়া ভালো লাগতেছিল না, তুই আসলি অনেক ভালো লাগতেছে। চল ক্লাসে যাই। শাহিন আর ফেরদাউস ক্লাসের দিকে যেতে লাগলো। মিষ্টি দেখলো যে শাহিন আজকে আসছে, তাই দেরি না করে শাহিনের কাছে চলে গেল। শাহিনের সামনে দাঁড়িয়ে মিষ্টি। শাহিন আর ফেরদাউস খুব অবাক হলো। তখন মিষ্টি বলতে লাগলো, সরি সেদিনের ব্যবহারের জন্য। আসলে আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে, সেই দিন আপনাকেও এইভাবে চর মারাটা আমার ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দিয়েন। ওকে, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস। না, এটা হয় না। আমি কোথায় আর আপনি কোথায়? বুঝলাম না ঠিক। দেখেন, আপনি অনেক বড় লোক আর আমি একজন গরিব ঘরের ছেলে, তাই বন্ধুত্ব না করাই ভালো হবে। তার মানে আপনি আমাকে এখনো ক্ষমা করতে পারেন নাই? সেটা না, আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করে দিলে ফ্রেন্ড হতে সমস্যা কেন? আরে আপনাকে যে কিভাবে বোঝাই। আমাকে বোঝাতে হবে না। এই কথা বলে মিষ্টি শাহিনের হাত ধরে নিজের হাত মিলে আবার বলতে লাগলো, আজ থেকে আমরা ফ্রেন্ড, ওকে? কিন্তু কোনো কিন্তু নাই, আমরা ফ্রেন্ড। ওকে। তারপর ওরা সবাই মিলে ক্লাস করতে চলে গেল। এইভাবেই দিন কাটতে লাগলো। আর রনি শাহিনকে প্রতিদিন হুমকি দেয়, এই বলে, যদি মিষ্টির সাথে দেখি তোকে তোর হাড়গোড় ভেঙে দিব। আজকে 3 জন একসাথে বসে আড্ডা দিচ্ছে। তখন এক জায়গা থেকে আওয়াজ আসলো, বাঁচাও বাঁচাও। ওরা দেরি না করে সেই জায়গায় চলে গেল। গিয়ে দেখে সবাই সেখানে দাঁড়িয়ে আছে। একটু এগিয়ে গিয়ে দেখলো একটা মেয়েকে রনি রিপ করার চেষ্টা করছে, কিন্তু কেউ কিছু বলছে না। সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এমনকি স্যাররাও দাঁড়িয়ে দেখছে। কিভাবে পারছে এমনটা কাজ করতে? কেউ কি প্রতিবাদ করে না? শাহিনের মাথা গরম হয়ে গেল। সে গিয়ে রনিকে বলল, মেয়েটাকে ছেড়ে দে বলতেছি। কে রে তুই? তোর কথায় ছেড়ে দিব? আমাকে চিনিস তুই? এই এলাকার মাফিয়া কিং এর ভাই আমি। তোকে তো একদিন মেরেছিলাম, তোর কি মনে নাই সেই কথা? ছেড়ে দিবি কি না বল। ছেড়ে না দিলে কি করবি শুনি? শাহিনের গায়ে একটা ধাক্কা দিয়ে বলল রনি। তখন শাহিন মনে মনে বলল, আমাকে ক্ষমা করে দিও প্রিয়া, তোমার কথা রাখতে পারলাম না। এখন আমার খুব একটা বোনের প্রয়োজন। যা না, এবার গিয়ে কাপড় খোল। এই কথা শেষ করে শাহিন রনিকে একটি ঘুষি মারে। আর রনি কিছু দূর গিয়ে পড়ে। আর শাহিনের শার্টের কয়েকটা বোতাম খুলে যায়। আর ফিরে আসে সে পুরনো রূপে। সবাই শুধু হা হয়ে শাহিনের দিকে তাকিয়ে আছে। আর এইদিকে রনির ছেলেপেলেদের বলে শাহিনকে মারতে। শাহিন তাদের সবাইকে এমনভাবে মারে যে হাত পা ভেঙে যায়। কি এখন শুধু বাকি আছে রনি।
শাহিন গিয়ে রনিকে মারতে লাগলো আর বলতে লাগলো, যা গিয়ে সবার সামনে রেপ কর। আরে যা না যা। এমন কথা বলে জোরে জোরে মারতে লাগলো। মিষ্টি আর ফেরদৌস শাহিনের এমন রূপ থেকে খুব ভয় পেয়ে গেল। একসময় শাহিন রনির দুই হাত দুটো ভেঙে দিল। আর এইদিকে রনির ভাই জন খবর পেয়ে অনেকগুলো মস্তা নিয়ে আসতে লাগলো। এই খবরগুলো প্রিন্সিপাল স্যারকে একজন বলল। তখন প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, বাবা তুমি এখনই চলে যাও, ওরা আসার আগে চলে যাও। স্যার আপনি ভয় পাচ্ছেন আমার কি হবে এটা ভেবে? আর ওই বোনটার যে ইজ্জতটা চলে যেত, সে বেঁচে থেকেও তো তখন মারা যেত। আজকে আপনাদের জন্যই এইরকম ঘটনা হচ্ছে। যদি একটু এগিয়ে আসতেন তাহলে এত কিছু হতো না। আপনারা শুধু তামাশা দেখেন দাঁড়িয়ে। কথাগুলো সব সত্যি ছিল, তাই সবকিছু মাথায় নিচু করে আছে, কেউ কোনো কথা বলছে না। তখন অনেকগুলো গাড়ি ভার্সিটিতে ঢুকলো। সবাই এখান থেকে অনেক দূরে চলে গেল, শুধু শাহিন একা দাঁড়িয়ে আছে। গাড়িগুলো থেকে সবাই নামলো, হাতে সবাই লাঠি ছুরি আর অনেক কিছু। জনি দেরি না করে তাড়াতাড়ি এসে শাহিনের কলারটা ধরলে আর বলতে লাগলো, তুই আমার কিছু করতে পারবি না। কে তুই যে তোকে মারতে পারবো না? তুই আমার ক্ষমতার ব্যাপারে জানিস? তুই আমার ক্ষমতার ব্যাপারে জানিসই না, তুই ভুল লোকের সাথে লাগতে আসছিস। এই কে তুই? আমি কে জানতে চাস? কে তুই? নাম শুনলে আবার প্যান্টে ইস্যু করে দিবি না তো? এই তুই কে বলবি কি না? সব কয়টা গুলি দিয়ে তোর খুলি উড়িয়ে দিব। তুই আমাকে মারার ভয় দেখাতে আসিস না। আমি মরণকে নিজের সাথে ধরেই বেরোই। নাম হলো আমার শাহিন। এমন নাম বলি যে আমার কিছুই হলো না, এবার তুই শেষ। আরে পরের নামটা তো শোন। তোর আবার পরের নাম আছে? আর সেটা হলো এইচডি। এইচডি নাম শোনার পর সবাই এইচডি নামটি শোনার পর সবার হাসি থেমে গেল আর সবার মুখে ভয়ের ছাপ। ছাত্রছাত্রীরা ওই নাম শুনে সবাই অবাক হয়ে গেছে, সব কিছু দেখতেছে। তখন জনি বলল, আমার সাথে মজা হচ্ছে তাই না? আমি এখনই এইচডি ভাইকে ফোন দিতেছি। দে। জনি ফোন দিল আর ফোনটা শাহিন বের করে রিসিভ করলো। এটা দেখে সবার মুখে ভয়ের ছাপ দেখা গেল। জনি কি বলবে ভেবে পাইতেছে না আর মুখ দিয়ে কোনো কথা বের করতেছে না। তখন শাহিন বলল, ভাই আমার ভুল হয়ে গেছে, মারবি না আমায়? সব গুলি করে দে। সব গুলি করে যে আমার খুলি উড়িয়ে দিতে চাইলি, দিবি না? আয় আমাকে মার। যা, ক্ষমা করে দিলাম এবারের মতো। আর হ্যাঁ, নিজের ভাইকে বুঝিয়ে বলবি, এরপর যদি কোনো খারাপ কাজ করে তাহলে ওটাই ওর শেষ দিন হবে। আর কখনো নিজের পাওয়ারের অপব্যবহার করবি না। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। যা, এখান থেকে চলে যা। জনিরা সবাই চলে গেল। তখন সবাই শাহিনের কাছে এসে সবাই ভূত দেখার মতো দেখছে। তখন শাহিন বলল, এইভাবে না দেখে সবাই সবার কাজে যাও। সবাই চলে গেল। ফেরদৌস আর মিষ্টি শাহিনের কাছে আসলো। তারপর ওরা তিনজন মিলে একটি গাছের নিচে বসলো। তখন ফেরদৌস বলল, তুই কে ভাই? আমাদেরকে সব খুলে বল। আমারও একই কথা, কে তুমি? এইসব শোনাচ্ছে না শোনা অনেক ভালো হবে। না, তোকে বলতে হবে, কে তুই? বলো কে তুমি? আমি হলাম এইচডি। কি? শাহিন তারপর ওদের দুজনকে বলতে লাগলো সব কথা। সবগুলো শোনার পর শাহিনকে দেখলো ফেরদৌস আর মিষ্টি কান্না করছে। তখন শাহিন বলল, তোরা কান্না কেন করছিস? তোর কথাগুলো শুনে অনেক কান্না চলে আসলো। বাদ দে সব, চল বাসায় যাব। তারপর তিনজন বাসায় চলে আসলো। কিন্তু মিষ্টির খুব মন খারাপ। সে কি করে পারলো শাহিনের সাথে এই কথাগুলো বলতে? আর মন খারাপ হলো পিয়ার কথাগুলো শুনে। সে কিভাবে পারলো পিয়ার জায়গা নিতে? এইসব ভাবছে মিষ্টি। অন্যদিকে জনি তার ভাই রনিকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। ডাক্তার বেরিয়ে আসলো। তখন জনি গিয়ে বলতে লাগলো, ডাক্তার, আমার ভাইয়ের কি অবস্থা? দেখুন, ওনার একটা হাত নষ্ট হয়ে গেছে, ভালো হবে না কখনো। তাছাড়া সব ঠিক আছে। যত টাকা লাগবে আমি দিব, তবু হাতটা ঠিক করে দিন। দেখুন, আমাদের পক্ষে সব সম্ভব না, সরি। তখন জনি বসে কাঁদতে লাগলো। আমার ভাইয়ের হাত নষ্ট হয়ে গেল শুধুমাত্র ওর জন্য। ওকে আমি ছাড়বো না, ওকে আমি মেরে ফেলবো, কিন্তু তার আগে ওর শত্রুর ব্যাপারে জানতে হবে। তখন সে একজনকে বলল এইচডি এর ব্যাপারে খোঁজ নিতে। দেখতে 3 মাস কেটে গেল। আজকে পরীক্ষার রেজাল্ট দিবে, তাই শাহিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ভার্সিটিতে চলে গেল। গিয়ে দেখতে পেল নোটিশ বোর্ডে ফলাফল দিয়েছে। শাহিন তার রোল খুঁজতে লাগলো। তারপর সে খুঁজে পেল আর শাহিন প্রথম হয়েছে। শাহিন আজকে খুব খুশি।
তখন আসলো ফেরদৌস আর মিষ্টি। তারাও তাদের রেজাল্ট দেখার পর আরও ভালো রেজাল্ট করেছে, তৃতীয় আর পঞ্চম হয়েছে। সবাই খুব খুশি, তাই তারা একটা হোটেলে খেতে গেল। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো চলে গেল। দিনগুলো এরকমভাবেই কাটতে লাগলো। কিন্তু কিছুদিন পর মিষ্টি শাহিনকে বলল তার সাথে দেখা করতে। আজকে মিষ্টির সাথে দেখা করতে যাচ্ছে শাহিন। আর এইদিকে মিষ্টি এসে বসে আছে। কিছুক্ষণ পর শাহিন চলে গেল মিষ্টির দেওয়া ঠিকানায়। সেখানে গিয়ে দেখে মিষ্টি আগে থেকেই বসে আছে। তখন শাহিন মিষ্টির পাশে গিয়ে বসলো। তখন শাহিন বলল, কি বলবে বলো। বলতেছি, একটু অপেক্ষা করো। তারপর মিষ্টির পেছন থেকে ফুলগুলো সামনে এনে শাহিনের সামনে ফুলগুলো ধরে বলতে লাগলো, জানি না তোমার মনে আমার জায়গা হবে কিনা, তবে তোমার জন্য আমার মনে জায়গা আছে। তোমার সাথে ওই ঘটনার পর থেকে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমার কথা সব সময় মনে পড়ে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আই লাভ ইউ শাহিন, আই লাভ ইউ সো মাচ। না, এটা হয় না। কেন হবে না? আমি প্রিয়াকে অনেক ভালোবাসি, ওর জায়গায় অন্য কাউকে দিতে পারবো না। প্লিজ তুমি আমাকে একটাবার সুযোগ দিয়ে দেখো। প্রিয়ার চেয়েও তোমাকে বেশি ভালোবাসবো। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। না, এটা আমি কখনোই করতে পারবো না, সরি। এই কথাগুলো বলে শাহিন সেখান থেকে চলে আসতে লাগলো। ঠিক তখনই মিষ্টি শাহিনের সামনে এসে মিষ্টি শাহিনের ঠোঁটের সাথে মিশিয়ে দিয়ে কত সময় ছিল জানা নেই। সব শাহিনকে ছাড়ানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। যখন মিষ্টি শাহিনকে ছেড়ে দিল তখন শাহিন ছাড়া পেয়ে তারপর মিষ্টি গেলে ঠাস ঠাস করে চর বসিয়ে দিল আর সেখান থেকে চলে আসলো। মিষ্টি ওখানে বসে কান্না করতে লাগলো। রাতে শাহিন ঘুমিয়েছিল। তখন শাহিন স্বপ্নে দেখলো প্রিয়া তার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। তখন শাহিন বলতেছে, তুমি এখানে কিভাবে? যেভাবে আসা যায় সেইভাবে। এই কথা বাদ দাও, তুমি মিষ্টির সাথে ওই রকম ব্যবহার করলে কেন? মেয়েটা তো তোমাকে অনেক ভালোবাসে, তুমি কেন ওকে ভালোবাসতে পারবে না? মেয়েটা কত ভালো, তোমার খুব যত্ন রাখবে। তুমি ওকে বিয়ে করিয়ে নাও, ওর মাঝে তুমি আমাকে খুঁজে পাবে। এই কথা বলে প্রিয়া হারিয়ে গেল আর শাহিন জোরে জোরে প্রিয়া বলে উঠল। শাহিন তখন বুঝতে পারলো সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। শাহিন খুব চিন্তায় পড়ে গেল, কি করবে শাহিন? এইসব ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়লো। সকালে টেবিলের উপর থেকে ফোনের শব্দে ঘুম ভাঙলো। ফোনে হাতে নিয়ে দেখে ফেরদৌস কল দিয়েছে। কল রিসিভ করে বলল, কি রে, এত সকালে কল দিলি? কি ব্যাপার? ভাই, আমাকে তোর একটা সাহায্য করতে হবে। কি সাহায্য সেটা তো বল। ভাই, তুই তাড়াতাড়ি পুকুর পাড়ে আয়, তোকে সব বলতেছি। ঠিক আছে। শাহিন উঠে ফ্রেশ হয়ে চলে গেল পুকুর পাড়ে। সেখানে মিষ্টিও ছিল। তারপর শাহিন গিয়ে ওদের পাশে বসলো। শাহিন দেখলো ফেরদৌস কাঁদছে। তখন শাহিন বলল, কান্না না করে বল এখন কি হয়েছে। আমি আমার খালার মেয়েকে খুব ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে। আজকে তার বিয়ে, কি করব বুঝতে পারতেছি না। তুই কিছু একটা কর ভাই, না হলে আমি মরে যাব। এসব কি বলছিস? চল এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। নিজেরটা ঠিক করতে পারো না, আবার অন্যেরটা ঠিক করে দেবে? ওই কি বলতেছিস এমন করে? না, কিছু না। চল তাহলে এখনই যাওয়া যাক। তারপর ওরা তিনজন মিলে চলে গেল ফেরদৌস ওর খালার বাসায়। কিছুক্ষণ পর তারাও চলে আসলো। বাসায় ভিতরে গিয়ে বসলো আর ফেরদৌসকে ওর খালুকে ডেকে আনলো। তখন শাহিন বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনাকে কিছু কথা বলতে আসলাম। হ্যাঁ বাবা, বলো। আপনি তো আপনার মেয়ের সব সময় ভালো চাইবেন, তাই না? সে যেন সুখে থাকে, এটাই তো চাইবেন। এটা সব বাবা মাই চায়, কিন্তু কেন বাবা এইসব বলতেছো? কারণ আপনার মেয়ে এই বিয়েতে সুখী না। সে এই বিয়ে করতেছে শুধু আপনার কথা ভেবে। ঠিক বুঝলাম না বাবা। ওকে, তাহলে শুনেন। আপনার মেয়ে আর ফেরদৌস দুজনকে খুব ভালোবাসে, কিন্তু আপনাদের কথা ভেবেই তারা কিছু করতে পারতেছে না। না হলে অনেক আগেই তারা পালিয়ে যেত। আপনি কি চান আপনার মেয়ে সুখে না থাকুক? তাহলে বিয়েটা করিয়ে দেন। আর যদি চান যে আপনার মেয়ে সুখে থাকুক, তাহলে ফেরদৌসের সাথে বিয়ে দিয়ে দেন। এখন আপনার ইচ্ছে কোনটা করবেন। এত কিছু হয়ে গেছে আমরা জানি না। মারে, তোর কোনো কথা কি কোনোদিন রাখি নাই? এমন কি হয়েছে? তুই তো বলতে পারতি যে তুই ফেরদৌসকে ভালোবাসিস। আমি আর ছেলে দেখতাম না। ফেরদৌস তো অনেক ভালো ছেলে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এদেরকে কি বলবো? এদেরকে বলে দেন যে আমার মেয়ে দিব না আপনাদের কাছে, তাহলে হয়ে গেল। আর রাতে ফেরদৌসের পক্ষ থেকে লোকজন আসবে, কেমন?
তাহলে এখন আসি আমরা। কি বলো বাবা, কিছু খেয়ে যাও। না, পরে আরেকদিন খাবো। তারপর সেখান থেকে বিদায় নিল, সবাই চলে আসলো। ফেরদাউসের বাসায় চলে গেল। তখন শাহিন আর মিষ্টি আছে, কেউ কোনো কথা বলছে না। তখন শাহিন বলল, কেমন আছো? যেমন থাকা দরকার। রাগ করে আছো বুঝি? না, আমার কারো উপর কোনো রাগ নেই। ও আচ্ছা, একটা কথা বলো তো, তুমি আমাকে কতটা ভালোবাসো? যতটা ভালোবাসলে কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। একটু কিছু হলেই চোখে কান্না চলে আসে। যদি হারিয়ে যাই তখন? হারাতে দিলেই তো সব সময় নিজের কাছে রাখবো। কিন্তু এই কথাগুলো কেন বলতেছো? কিছু না, এমনি। কিছু তো একটা হয়, বলো তুমি। কি বলবো বুঝতে পারছি না। এত বোঝার লাগবে না, তুমি বলো। আই লাভ ইউ। শাহিনের মুখে এই কথা শুনে খুশিতে মিষ্টি শাহিনকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কানে গিয়ে বলল, আই লাভ ইউ টু। তারপর তারা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর বাসায় চলে গেল। শাহিন আর মিষ্টি দুজন খুব খুশি। মিষ্টি বাসায় গিয়ে তার বাবাকে বলল, বাবা জানো, আজকে আমি খুব খুশি। ও তাই বুঝি? এত খুশি হবার কারণ? বাবা, সে আমাকে বলে দিয়েছে যে আমাকে ভালোবাসে। আমি তাকে পেয়ে খুব খুশি। তাই? তা ওকে আমাদের বাসায় নিয়ে আয় একদিন, দেখি ছেলেটা কেমন। ঠিক আছে বাবা। এই কথাগুলো বলে মিষ্টি তার রুমে গেল। রাতে ফেরদৌসের বিয়ে, মিষ্টি ও শাহিনও যাইতেছে। কিছুক্ষণ পর মেয়েদের বাসায় আসলো। মিষ্টি শাহিনকে একা ছেড়ে দিচ্ছে না, কারণ এখন যে কোনো মেয়ের নজর পড়ে যাবে, আল্লাহ ভালো জানে। অনেকক্ষণ পর বিয়ে হয়ে গেল, সবাই খুব খুশি। কনেকে নিতে ফেরদৌসের বাবা মা বোন গেল। শাহিন আর মিষ্টি বাসায় যেতে লাগলো। তখন মিষ্টি বলে, আমাদের বিয়েটা কবে যে হবে? তুমি এত পাগল কেন হচ্ছ? আমি পাগল না, তোমার প্রেমে পাগলি। তোমাকে বাবা যেতে বলেছে আমাদের বাসায়। কেন যেতে বলেছে? আমি জানি না, তোমাকে যেতে বলেছে, তুমি যাবা। ওকে, কালকে যাব। আচ্ছা ঠিক আছে। তারপর শাহিন আর মিষ্টি তাদের বাসায় চলে গেল। শাহিন আজ প্রিয়ার কথা খুব মনে পড়ছে আর কান্না করছে। কখন যে ঘুমিয়ে পড়েছে জানা নেই শাহিনের। সকালে ঘুম ভেঙে দেখে ফোনের শব্দ। ফোন হাতে নিয়ে দেখে মিষ্টি কল রিসিভ করে শাহিন আর বলতে লাগলো, হ্যালো। এই তুমি এখনো ঘুমাইতেছো? কয়টা বাজে খেয়াল আছে? না, কয়টা বাজে? 10টা বাজে, আর তুমি এখনো ঘুমাইতেছো? তোমার না আজকে আমাদের বাসায় আসার কথা? কি 10টা বাজে? আমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি যাচ্ছি। তাড়াতাড়ি এসো। এই কথা বলে শাহিন তাড়াতাড়ি ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে কাপড় পরে বেরিয়ে আসলো। তারপর মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি নিল, কিছু ফলমূল নিল আর যেতে লাগলো মিষ্টিদের বাসায়। কিছুক্ষণ পর চলে আসলো মিষ্টিদের বাসায়। তারপর কলিং পিন বাজলো। তখন মিষ্টি এসে দরজা খুলে দিল আর শাহিনকে ভিতরে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, আব্বু, আব্বু, দেখো কে এসেছে। তখন মিষ্টির বাবা নিচে এসে বলতে লাগলেন, কি হয়েছে রে মা, এত ডাকতেছিস কেন? আর কে বা এলো? শাহিন এসেছে। এই শাহিন, আমার বাবা। তখন শাহিন মিষ্টির বাবার দিকে দেখলো। তখন খুব অবাক হলো আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মিষ্টি বাবাকে দেখলে যে শাহিনের চোখে পানি, তখন মিষ্টি বাবা বলতে লাগলো, বাবা তুমি কাঁদতেছো কেন? চুপ করে আছে কেন, কথা বলছো না শাহিন? কি হলো বলো, কাঁদতেছো কেন? ছোট বাবা। ছোট বাবা কথাটা শুনে মিষ্টির বাবা কেমন হতে লাগলো, কারণ ছোট বাবা বলে ডাকে তার ভাইয়ের ছেলে শাহিন। তবে এই কি শাহিন? এই কি আমার সেই দুষ্টু ছেলে? কিছু মেলাতে পারছে না। তখন মিষ্টির বাবা বলল, কে তুমি? তোমার সেই ছোট্ট দুষ্টু। যখন এই কথা শুনলো মিষ্টি বাবা তখন গিয়ে শাহিনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। দুজন কান্না করছে আর এইদিকে মিষ্টি কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে এইসব। কিছুক্ষণ পর তারা দুজনে দুজনকে ছেড়ে দিয়ে সোফায় বসলো। তখন মিষ্টি বাবা বলল, ভাইয়া ভাবি কেমন আছে রে? কি হলো বল। আব্বু আম্মু বেঁচে নেই ছোট বাবা, অনেক বছর আগে মারা গেছে। কি? এটা হতে পারে না। হ্যাঁ ছোট বাবা, এটাই হয়েছে। আব্বু আম্মু মারা যাওয়ার পর তোমাদের অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই খুঁজে। ও, ছোট মাকে তো দেখতে পাচ্ছি না, উনি কোথায়? ও আর বেঁচে নেই। মিষ্টি বয়স যখন 3 বছর তখন ক্যান্সারে মারা গেছে। মিষ্টি কিছু বুঝতে পারছে না, তাই তার বাবা তাকে বলল, আমি কিছুই বুঝতে পারতেছি না। আর শাহিন, তুমি আমার আব্বুকে ছোট বাবা বলতেছো? তোকে বলেছিলাম না আমার ভাইয়ের একটা ছেলে ছিল, আমার দুষ্টু ছেলে। এই শাহিন, এ হলো সে তোর বড় আব্বুর ছেলে। কি? হ্যাঁ রে মা। তারপর শাহিন মিষ্টি আর মিষ্টি আব্বু অনেকক্ষণ গল্প করলো। গল্প শেষ করে খাবার খেলো। তখন মিষ্টির আব্বু বলল,
মা, শাহিনকে তোর ঘরে নিয়ে যা। ঠিক আছে আব্বু। তারপর শাহিনকে মিষ্টি ওর ঘরে নিয়ে আসলো। ঘরে ঢোকার পর মিষ্টি দরজা বন্ধ করে দিল। এটা দেখে শাহিন বলল, দরজা কেন বন্ধ করছো? একটু আদর করব বলে। একটু একটু শাহিনের দিকে যেতে লাগলো আর শাহিন পেছাতে লাগলো। দেখো, বিয়ের আগে কিন্তু এইসব ঠিক না। ঠিক বেঠিক কিছু বুঝি না, তোমাকে আমার এখন খুব আদর করতে ইচ্ছা করতেছে, তাই আমি এখন আদর করব। না প্লিজ, এমন করো না। শাহিনকে আর কথা বলতে না দিয়ে মিষ্টি ওর ঠোঁট দুটো শাহিনের দুটো ঠোঁটের সাথে মিশিয়ে দিল। মিষ্টি এমনভাবে কিস করছে যেন একটা বাচ্চা ললিপপ খাচ্ছে। প্রায় 7 মিনিট পর ছেড়ে দিল। এই 7 মিনিটে মিষ্টির চাহিদা মেটে নাই, তাই আবারও দুটো ঠোঁট এক করে দিল। প্রায় 9 মিনিট ছিল। এই দুজন বিছানায় শুয়ে হাঁপাতে লাগলো। তখন শাহিন বলল, তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? এমন করে কেউ কিস করে? যদি মরে যেতাম? আমার জিনিস, আমি যা মন চাই তাই করব, তোমার তাতে কি? আমার অনেক কিছু, কারণ জিনিসগুলো আমার। দাঁড়াও, আগে বিয়েটা হয়ে যাক, তারপর তোমার মজা দেখাইতেছি। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর শাহিন চলে আসলো বাসায়। মিষ্টির আব্বু ওদের বাসায় থাকতে বলেছিল, কিন্তু শাহিন থাকলো না, কারণ মিষ্টি কখন যে কি করবে তার কোনো ঠিক নেই। সেই জন্য শাহিন ওদের ওখান থেকে চলে আসে। এভাবে দিনগুলো কেটে যেতে লাগলো। কিন্তু একদিন শাহিনের মিষ্টির মাঝে একটি ভুল বোঝাবুঝি হয়ে গেল। কথা আছে না, বেশি সুখ কপালে জোটে না, ঠিক এটাই হলো। একদিন শাহিন আর মিষ্টি বসেছিল একটা জায়গায়, আর মিষ্টি বলছিল যে, চলো না বিয়ে করি। না, এখন না। তাহলে কবে? এখনো অনেক দেরি আছে। এসব কথা বলছিল শাহিন আর মিষ্টি। ঠিক তখনই একটা মেয়ে শাহিন আর মিষ্টির সামনে আসলো। এসে শাহিনকে বলতে লাগলো, তুমি এখানে? তুমি না খুব অসুস্থ? আর এই মেয়েটাকে? কে আপনি? আর এইসব কি বলছেন? আমাকে চিনেন নাকি? কি বলতেছো তুমি? তোমার সন্তান আমার পেটে, আর তুমি এখন এইসব কি বলতেছো? ও, বুঝতে পারছি, এই মেয়েটার জন্য এইসব বলতেছো, তাই না? এই মেয়ে, কে তুই? আমি ওর ভালোবাসা। আপনি কে? আর এই কি বলতেছেন কি? বুঝতেছি না। আমি হলাম ওর জিএফ। আমাদের 3 বছরের রিলেশন, আর এখন ওর বাচ্চা আমার পেটে। কতদিন ধরে বলতেছি বিয়ে করতে, কিন্তু বলতেছে এখন না, পরে বিয়ে করব। ছি ছি ছি, শাহিন, তুমি এতটা খারাপ? আমি কখনো ভাবতে পারি নাই। একটা মেয়ের জীবন নষ্ট করে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে এসেছো। হে, আমি কাকে ভালোবাসলাম যে কিনা, ছি, আমার এসব ভাবতে খুব ঘৃণা লাগতেছে। মিষ্টি, তুমি বিশ্বাস করো, আমি ওকে চিনি না, আর ওর সাথে আমার কোনো রিলেশনও নেই। ও, এখন বুঝি কোনো রিলেশন নেই? যখন ফিজিক্যাল রিলেশন করছো তখন তো খুব বলছিলে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আরে বোন, কে তুই? তোকে আমি এখনো চিনি না। একটা মেয়ের জীবন নষ্ট করে এখন বলতেছো চেনো না? তোমরা ছেলেরা কি শুধু পারো যে মেয়েদেরকে নিয়ে খেলা খেলতে? এই কথা বলে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিল। চলে গেল মিষ্টি। শাহিনের চোখ দিয়ে শুধু পানি পড়ছে। এই ভেবে যে মিষ্টি ওকে বিশ্বাস করলো না। আমি কি এত অবিশ্বাসের যোগ্য? তখন শাহিন কান্না অবস্থায় বলতে লাগলো, কে রে তুই বোন, যে আমাদের মাঝে এত বড় একটা ভুল বোঝাবুঝি করে দিলি? ভাইয়া, আমি খুবই দুঃখিত। আসলে আমার মা খুব অসুস্থ, কিন্তু চিকিৎসা করার মতো টাকা নেই। যখন একটা ভাইয়ের কাছে গেলাম কাজ চাইতে, তখন ভাইটা আমাকে এইসব বলতে বলল। ও, তোমার মা কোথায়? সেখানে আমাকে নিয়ে চলো। গিয়ে কি করবেন সেখানে? আগে তুমি চলো না। তখন মেয়েটা ওর মায়ের কাছে শাহিনকে নিয়ে গেল। তখন আর শাহিন সেখানে গিয়ে ওর মাকে একটা ভালো হাসপাতালে নিয়ে গেল। চিকিৎসার সব টাকা শাহিন দিল, আর কিছু টাকা মেয়েটিকে দিল। মেয়েটি শাহিনের এমন আচরণ দেখে খুব অবাক হলো, আর তখন মেয়েটিকে বলতে লাগলো, কে আপনি ভাইয়া? আপনার এত বড় একটা ক্ষতি করলাম, আর আপনি আমার মায়ের জন্য সব কিছু করলেন? তেমন কেউ না, তবে গরিবের উপর করি। এইচডি। কি? আপনি তাহলে সেই এইচডি? না জেনে আপনার অনেক ক্ষতি করলাম, আমাকে মাফ করে দেন। আরে তোমার জায়গায় আমি থাকলে এমনটাই করতাম। এখানে তোমার কোনো দোষ নেই, তবে এখান থেকে বুঝতে পারলাম আমার প্রতি ওর বিশ্বাস নাই। যদি থাকতো তাহলে আমাকে ছেড়ে যেত না। ভালো থেকো বোন, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলো। এই কথা বলে শাহিন বেরিয়ে আসলো, আর চোখে পানি কোনো মাথা মানছে না।
চোখে দিয়ে শুধু পানিই পড়ছে। শাহিন হাঁটছে আর ভাবছে। ভালোবাসা বুঝি এমনই হয়। আব্বু আম্মুকে হারালাম অনেক অনেক বছর আগে, তারপর পেলাম প্রেমিকাকে, সেও আমাকে ছেড়ে চলে গেল অন্য দুনিয়া। এখন ভালোবেসে ফেললাম মিষ্টিকে, সেও আমাকে ভুলে চলে গেল। আমি কি শুধু কষ্ট পাওয়ার জন্যই জন্ম হয়েছি? অন্যদিকে মিষ্টি বাসায় গিয়ে কান্না করতে লাগলো। মেয়ের কান্না দেখে মিষ্টির বাবা ছুটে আসলো মিষ্টির কাছে আর বলতে লাগলো, কি হয়েছে রে মা, কান্না করতেছিস কেন? আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে বাবা। শাহিন আমার সাথে বেইমানি করেছে। বেইমানি করেছে মানে? বুঝলাম না, কি হয়েছে সব খুলে বল। তখন মিষ্টি ওর বাবাকে সবকিছু খুলে বলতে লাগলো। সবকিছু শোনার পর নিজেই ভাবতে পারছে না যে শাহিন এমন একটা কাজ করেছে। তখন মিষ্টির বাবা বাসায় থেকে বেরিয়ে গাড়ি করে চলে আসলো শাহিনের কাছে। এসে কিছু বলতে না দিয়ে ঠাস ঠাস করে 3টা চর বসিয়ে দিল শাহিনের গালে আর বলতে লাগলো, আমি কখনো ভাবতে পারিনি যে তুই এরকম হবি। আমার মেয়েটার কি দোষ ছিল বল? তোকে তো খুব ভালোবাসছিল, তাই বলে তুই এমন করবি? তোদের মতো ছেলেপেলেরা তো শুধু এইটাই করতে পারে, মেয়েদের জীবন শুধু নষ্ট। তুই আর কোনোদিন আমার মেয়ের সামনে যাবি না। এইসব কথা বলে চলে গেল মিষ্টির বাবা। মিষ্টি বাবা যখন কথাগুলো বলছিল তখন বাড়িওয়ালা চাচা সবকিছু শুনেছিল, তাই শাহিনকে বাসা ছেড়ে আজকে চলে যেতে বলল। শাহিনের খুব কষ্ট হলো, দোষ না করেও আজকে দেশে দোষীর শাস্তি পেল। শাহিন নিজের রুমে গিয়ে সবকিছু গুছিয়ে নিল, তারপর বাসা ভাড়ার টাকা দিয়ে বেরিয়ে পড়লো অজানা এক জায়গায়। শাহিন আজকে খুব কষ্ট হচ্ছিল, যদি আজকে প্রিয়া বেঁচে থাকতো তাহলে আজকে এই দিন শাহিনের দেখতে হতো না। অন্যদিকে মিষ্টি এখনো কান্না করছে। কি করবে সে এখন? যাকে ভালোবাসলো সে তাকে অনেক বড় ধোঁকা দিল। কিভাবে পারলো মিষ্টির সাথে? আর মিষ্টি বাবা মিষ্টিকে অনেকভাবে সান্ত্বনা দিতে লাগলো। 1 বছর পর। মারে, এভাবে আর কতদিন থাকবি? একটা ভালো ছেলের খোঁজ পাইছি, যদি তোর মন থাকে তাহলে হ্যাঁ বলে দেই। আব্বু এসবের কি এখনই দরকার? মারে, তোর কষ্ট আর দেখতে পারতেছি না, তুই না বলিস না মা। আচ্ছা, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। সকালে মা নাস্তা খেয়ে এসব কথা ভাবছিলাম। মিষ্টি খাওয়া শেষ করে ওর রুমের দিকে গেল রেডি হতে। এদিকে শাহিন তেমন কিছু করে না, সারাদিন মদ সিগারেট আর অনেক কিছু খায়, বিছানায় পড়ে থাকে। একটা ছেলে কখন যে কি হয়ে যায় বলা খুব মুশকিল। তেমনি শাহিন জীবনও হয়েছে সব কষ্ট ভুল এইসব নিয়ে বেঁচে আছে। একটা মানুষ কখনো এমনি এমনি খারাপ হয় না, খারাপ হওয়ার পিছনে অনেক কারণ থাকে। আমরা সেগুলো না দেখে ওপরেরটা দেখে ছেলেটাকে কত খারাপ। অন্যদিকে মিষ্টি বাবা মিষ্টি বিয়ে ঠিক করলো। সামনে শুক্রবার বিয়ে, ছেলে লন্ডনের চাকরি, ভালো পরিবার, ছেলে দেখতে শুনতেও ভালো। মিষ্টিও কোনো আপত্তি করে নেই এই বিয়েতে। বিয়ের আর 2 দিন বাকি আছে, তাই মিষ্টি আর ওর হবু বর মার্কেট করতে যাচ্ছে। রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই ওরা গাড়িতে বসে আছে। তখন কোথা থেকে যেন ওই মেয়েটা মিষ্টির চোখে পড়লো, আর সাথে সাথে মিষ্টি মেয়েটিকে ডাক দিতে লাগলো। এই মেয়ে, এদিকে আসো। জি, আমাকে বলছেন? কি খবর তোমার? শাহিনের সাথে কি তোমার বিয়ে হয়ে গেছে? আর তোমার সন্তান কই? দেখেন, ওই দিন যা যা ঘটেছে সবগুলো ছিল অভিনয়। মানে বুঝলাম না। তারপর মেয়েটা মিষ্টিকে সবকিছু খুলে বলল। মিষ্টি মেয়েটার কথা শুনে মাথায় হাত দিল, আর ওর হবু বর কিছু বুঝতেছে না। তখন মিষ্টি হবু বর সিফাতকে সব বলতে লাগলো। কিছু না। আপা, তাহলে এখন আমি যাই? ঠিক আছে, যাও। মেয়েটা চলে গেল। মিষ্টির মনটা খুব খারাপ হয়ে গেল। সিফাত সেটা বুঝতে পারলো, তাই মিষ্টিকে বেশি কিছু বলল না। কিছুক্ষণ পর মার্কেটে আসলো তারা, যে যার পছন্দ মতো কাপড় কিনলো। কাপড় কেনা শেষ করে সিফাত মিষ্টিকে ওর বাসায় দিয়ে গেল। মিষ্টি কাপড়গুলো নিয়ে নিচের রুমে চলে গেল আর কান্না করতে লাগলো। মিষ্টি কান্না করতে করতে বলল, হে আমি কি করেছি? যাকে এত ভালোবাসি তাকে বিশ্বাস করতে পারলাম না। যদি বিশ্বাস করতাম তাহলে আজকে আর এই দিনটা দেখতে হতো না। শাহিন এখন কই আছে? কি করে? কেমন আছে? শাহিন কি আমাকে ক্ষমা করবে? আমি যে ওর মনটাকে একদম ভেঙে দিয়েছি। কি করে পারলাম আমি এইটা করতে? এসব বলছে আর কান্না করছে। কি করবে এখন মিষ্টি? এইদিকে তো ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তখন মনে পড়লো শাহিনকে একবার ফোন দিই। তাই মিষ্টি তাড়াতাড়ি ফোনটা নিয়ে শাহিনকে ফোন করলো, কিন্তু ফোনটা বন্ধ। কিছু ভাবতে পারছে না কি করবে এখন মিষ্টি। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। বিয়েতে অনেক লোকজনও এসছে। রাতে বরপক্ষ থেকে এই লোকজনও আসলো, কিন্তু কনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা যখন সবাই জানতে পারলো
তো অনেকজন অনেক কথা বলতে লাগলো। তখন সিফাত এসে বলতে লাগলো, আমি জানতাম এমন একটা কিছু হবে। যদি ভালো করে আগে সব কিছু জেনে নিতাম তাহলে আজকে আর এই দিনটা দেখতে হতো না। চলো সবাই, বিয়ে হবে না। মিষ্টি বাবা কি বলবে ভেবে পাচ্ছে না। মিষ্টি তো এমন না, তাহলে কই গেল মিষ্টি? আপনাদের মনে প্রশ্ন জাগছে তাই না? তাহলে চলুন কিছুটা জেনে আসি। বরপক্ষ আসার আগে মাফিয়া জনি ওর কিছু লোক দিয়ে মিষ্টিকে তুলে নিয়ে যায়, কারণ মিষ্টিকে দিয়ে সে তার ভাই রনির প্রতিশোধ নেবে। এই জন্য মিষ্টিকে বিয়ের আগেই তুলে নিয়ে গেছে। কিছুক্ষণ পর ফোন আসলো মিষ্টির বাবার কাছে। তখন মিষ্টি বাবা ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, হ্যালো, কে বলছেন? মাফিয়া জনি, তোর মেয়েকে বাঁচাতে হলে এখনই 5 কোটি টাকা নিয়ে আয়, না হলে তোর মেয়েকে এখানেই মেরে ফেলবো। না না, আমার মেয়েকে কিছু করবে না। কোথায় নিয়ে যেতে হবে টাকা সেটা বলেন। তাড়াতাড়ি টাকা নিয়ে আমাদের গোডাউনে চলে আয়, না হলে তোর মেয়ে শেষ। এই কথা বলে জনি ফোনটা কেটে দিল। মিষ্টি বাবা সব টাকা নিয়ে তাড়াতাড়ি চলে গেল সেই জায়গায়। অন্যদিকে শাহিনের ফোনে কল দিল জনি, তারপর বলতে লাগলো, কি খবর এসডি? কে বলছে? এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমি জনি, তোর ভালোবাসা এখন আমার কাছে আছে। যদি মরতে দিতে না চাস তাহলে তাড়াতাড়ি আমাদের গোডাউনে চলে আয়, একটু দেরি হলে এসে লাশটা নিয়ে যাস। এই কথা বলে ফোনটা কেটে দিল জনি। শাহিন তাড়াতাড়ি সেই জায়গায় চলে আসে। এসে দেখে কেউ নেই। একটু পরে একজন আসার আওয়াজ পায়। লোকটা তখন ঢুকলো, দেখলো মিষ্টির বাবা। আর মিষ্টি বাবা তখন দেখলো সেখানে শাহিন। তাড়াতাড়ি গিয়ে ওর গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, তুই আমার মেয়েকে কিডন্যাপ করছিস? বল আমার মেয়ে কোথায়? আমি কেন মিষ্টিকে কিডন্যাপ করতে যাব? মিষ্টিকে তো জনি ধরে নিয়ে এসেছে। তখন একটা আওয়াজ আসলো পেছন থেকে। ওয়েলকাম মিস্টার এসডি। তা বলেন কেমন আছেন? চা নাস্তা দেবো নাকি? আর আপনার জন্য একটা বড় উপহার আছে, সেটা পরে দেখতে পারবি। মিষ্টি কোথায়? আরে জামাই দেখি বউ পাগল হয়ে গেছে। এই তোরা মেয়েকে নিয়ে আয় আর ওইখানে বেঁধে রাখ। তারপর মিষ্টিকে আনা হলো আর একটা জায়গায় বাঁধা হলো। তখন জনি বলতে লাগলো, তুই আমার ভাইয়ের একটা হাত নষ্ট করে দিছিস তাই না? এবার দেখ তোর সামনে তোর ভালোবাসাকে মেরে ফেলবো। যখন জনি গুলি করতে যাবে তখনই শাহিন হুট করে জনির বন্দুক কেনে নিয়ে যায়। ও জনির মাথা তাক করে। তখন বলতে লাগে, এবার তোর দিন শেষ। এই কথা বলার সাথে সাথে পিছন থেকে কে যেন মাথায় একটা জোরে বাড়ি মারলো। সাথে সাথে হাত থেকে বন্দুকটা পড়ে গেল। শাহিন পিছনে ঘুরে দেখে তার চাচা বাড়ি মারছে, মানে মিষ্টি বাবা। মিষ্টি শুধু দেখছে আর জোরে জোরে কাঁদছে। তখন মিষ্টি বাবা বলল, তুই কি ভেবেছিস তোর মতো একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো? কখনো না। তাই তো সেদিন ওই মেয়েটাকে দিয়ে তোদের মাঝে ঝামেলা বাঁধিয়ে দিই। আর হ্যাঁ, তোর বাবা মাকে যে খুন করেছে তাদের একজনকে তুই এখনও খুঁজে পাসনি, তাই না? আর সেটা হলাম আমি। কথাগুলো শুনে শাহিনের খুব কষ্ট পেল যে তার ছোট বাবা এই কাজ করতে পারলো। শাহিন মিষ্টির বাবাকে বলল, কেন করলেন এমন? আমার বাবা মা কি দোষ করেছিল যে তাদেরকে মেরে ফেললেন? তোর বাবা মা আমাকে নাকি জমি দেবে না, আমার ভাগ দেবে না, অনেকবার বুঝিয়েছি, কিন্তু দিতে চাইনি, তাই মেরে ফেলেছি। ছি আব্বু, ছি, তুমি এইরকম কখনো ভাবতে পারি নাই। কে তোর আব্বু? আমি তোর আব্বু না। তোর বাবা মাকে তো অনেক আগে মেরে ফেলেছি আর তাদের টাকা পয়সা আমার করে নিয়েছি। আর আমি হলাম তেজা। কি? তুমি আমার বাবা মাকে মেরে ফেলেছো? শাহিন, তুমি ওদেরকে ছাড়বে না, ওদের সবাইকে মেরে ফেলবে। ওরে বাবারে, ভয় পাইছি তোর কথা শুনে। আরে এখনও আর একটা কথা বলা হয় নাই। কি যেন নাম মেয়েটার? হ্যাঁ, মনে পড়েছে, প্রিয়া। ওকে কে মেরেছে জানিস? না, কে মেরেছে? আমি মেরেছি। তোকে মারার জন্য লোক পাঠিয়েছিলাম, কিন্তু ভুল করে ওই মেয়েটা মরে যায়। আরে এত কথা বলে কি লাভ? এদেরকে এখনই মেরে দেই। মেরে দিবি? দে, কে মারা করছে? যখন জনি গুলি করতে যাবে তখন সিফাত ওর লোককে নিয়ে গোডাউনটা ঘিরে ফেললো আর সবাইকে গুলি করে মেরে ফেললো। গুলির আওয়াজ শুনে জনি ও তেজে একটু ভয় পেয়ে গেল। এদিকে শাহিন হেসেই চলেছে। তখন একটা গুলি এসে জনির হাতে লাগলো আর বন্দুকটা নিচে পড়ে গেল। শাহিন বন্দুকটা নিজের হাতে নিয়ে নিল। এখন শুধু বেঁচে আছে জনি আর তেজা। জনি আর তেজা সব লোকদের মেরে ফেলেছে শাহিনের বাহিনী। সিফাত বলতে লাগলো, তোদেরকে অনেক দিন ধরে খুঁজতেছি কিন্তু পাই নাই, আজকে পেলাম। তোদের জীবনে শেষ দিন আজকে। তোর আমার বোনের মতো বোনটাকে মেরে ফেলেছিস, আবার আমার বন্ধুর গায়ে হাত দিছিস। তোদেরকে তো এই কথা বলে সিফাত গুলি চালিয়ে দিল জনি আর তেজার মাথায়, সাথে সাথে মারা গেল। সিফাত যখন শাহিনের কাছে এসে জড়িয়ে ধরে বলতে লাগলো, কিছু হয়নি তো তোর? না, আমার কিছু হয় না। ওই, ওকে গিয়ে হাত খুলে দাও।
তখন একটি লোক গিয়ে মিষ্টির হাতের বাঁধন খুলে দিল। তখন মিষ্টি শাহিনের কাছে এসে বলতে লাগলো, আমার বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে, প্লিজ ক্ষমা করে দাও, আর কখনো এমন হবে না, প্লিজ ক্ষমা করে দাও। শাহিন কিছু বলছে না। তখন সিফাত বলল, ভাই ক্ষমা করে দে, ও নিজের ভুলটা বুঝতে পারছে। আর আমারও একটা বোনের খুব দরকার, প্লিজ তাড়াতাড়ি ক্ষমা করে দিয়ে বিয়েটা কর। শাহিন কিছু বলছে না। কিছুক্ষণ পর মিষ্টি গিয়ে শাহিনকে জড়িয়ে ধরলো। ঠিক তখনই পিছন থেকে একজন শাহিনকে গুলি করলো, আর সিফাত তাড়াতাড়ি গুলি করে ওই লোকটিকে মেরে ফেললো। লোকটা আর কেউ ছিল না, ছিল জনি ভাই রনি। সিফাত তাড়াতাড়ি শাহিনকে হাসপাতালে নিয়ে গেল। শাহিনকে এখন অপারেশন করা হচ্ছে। সবাই খুব চিন্তিত, কি হবে শাহিনের। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। তখন সিফাত গিয়ে ডাক্তারকে বলতে লাগলো, ডাক্তার, শাইনের কিরকম অবস্থা? খুব খারাপ অবস্থা, বাঁচার হার খুব কম। আপনারা আল্লাহকে ডাকেন, তিনি সব কিছু করতে পারে, আমাদের হাতে আর কিছু নেই। এই কথা বলে চলে গেল ডাক্তার সাহেব। সিফাত আর মিষ্টি তাড়াতাড়ি গিয়ে উজু করে নামাজ পড়তে লাগলো আর দোয়া করতে লাগলো। দোয়া শেষ করে সিফাত আর মিষ্টি শাহিনের কাছে গেল। কিছুক্ষণ পর শাহিনের কাছে গিয়ে বসলো আর বলতে লাগলো, এই ভাই চোখ খোল, দেখ মিষ্টি কথা বলতে আসছে তোর সাথে। শাহিন কথা বলো, দেখো আমি তোমার কাছে আছি, তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। শাহিন কথা বলো। মিষ্টি কথা বলতেছে না কেন আমার ভাই? ভাই কথা বল। এরকম করে বলতে লাগলো আর শাহিনকে হাত দিয়ে নাড়াতে লাগলো। হঠাৎ করে শাহিন তার নিঃশ্বাস নিল আর সিফাত জোরে জোরে বলতে লাগলো, ডাক্তার, ডাক্তার তাড়াতাড়ি আসেন, আমার ভাইয়ের জ্ঞান ফিরেছে। জোরে চিৎকার করা শুনে ডাক্তার তাড়াতাড়ি ওইখানে গেল আর সিফাত মিষ্টিকে বাইরে যেতে বলল। তারপর কয়েকটি মেডিসিন দিয়ে বাইরে বেরিয়ে আসলো। তখন সিফাত বলল, কি হলো ডাক্তার, আমার ভাই ঠিক হবে তো? আমরা যেটার ভয় পেয়েছিলাম সেটা কেটে গেছে, আপনারা কয়েকদিন পর ওনাকে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ ডাক্তার। সিফাত আর মিষ্টির মুখে হাসি চলে আসলো। যতদিন হাসপাতালে ছিল শাহিন সব দেখাশোনা মিষ্টিই করেছে। ফেরদৌস আর ওর বউ দেখতে এসেছিল শাহিনকে। আজকে শাহিনকে বাসায় আনা হলো। বাসার সবাই শাহিনের দেখাশোনা করছে। মিষ্টি আর শাহিনের কাছে বারবার ক্ষমা চাইছে। তখন শাহিন একটু সুস্থ হলো। রাতে ফেরদৌস আর ফেরদৌসের বউ সিফাত শাহিনের কাছে আসলো। তখন সিফাত শাহিনকে বলল, ভাই সবকিছু ভুলে মিষ্টিকে বিয়ে করে ফেল। হ্যাঁ রে ভাই, এটাই ঠিক হবে। তুই অসুস্থ হওয়ার পর থেকে তোর অনেক সেবা যত্ন করতেছে, মেয়েটা তার ভুল বুঝতে পারছে, তাহলে কালকে বিয়েটা হয়ে যাক। ফেরদৌস আর সিফাতের জোরে জোরে মিষ্টি আর শাহিনের বিয়েটা হয়ে গেল। শাহিন দরজার বাইরে দাঁড়িয়ে আছে। নিজের রুমে ঢুকতে আজ খুব ভয় করছে। অনেকগুলো সাহস নিয়ে আস্তে আস্তে ঘরের ভিতর গেল। শাহিন ঘরে ঢুকতে মিষ্টি এসে সালাম করলো। তখন শাহিন মিষ্টিকে উপরে তুলে বুকে জড়িয়ে ধরলো আর মিষ্টি বলতে লাগলো, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি আর এইরকম কখনো করব না। তোমাকে কি আমি এইসব কথা বলতে বলেছি? এইসব কথা আর কখনো মনে করবে না। যাও গিয়ে অজু করে আসো, একসাথে নামাজ পড়ব। তারপর মিষ্টি উঁচু করতে গেল আর শাহিনও জায়নামাজগুলো বিছিয়ে দিল। মিষ্টি উঁচু করে আসলো আর তারা দুইজনে একসাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলো। নামাজ পড়ে শেষে শাহিন জায়নামাজ দুটো গুছিয়ে রেখে দিল। তারপর মিষ্টি আর শাহিন বিছানায় শুতে গেল। তখন মিষ্টি বলল, তুমি কি চাইলে মনে যাতে? না, সেটা তো বলা যাবে না। তুমি কি চাইলে? না, তুমি না বললে আমি বলবো না। আচ্ছা, বলতে হবে না, ঘুমাতে যাও, আমার খুব ঘুম পাচ্ছে। কিন্তু আমার তো অন্য কিছু করতে ইচ্ছে করছে। এই কথা বলে মিষ্টি ঝাঁপিয়ে পড়লো শাহিনের উপর আর শাহিনের ঠোঁট দুটো নিজের দখলে নিল। আস্তে আস্তে তারা হারিয়ে গেল অন্য সুখে। সকালে শাহিনের ঘুম ভেঙে গেল পানির জন্য। চোখ খুলেই দেখলো মিষ্টি গোসল করে এসছে আর সেই পানি এসে শাহিনের মুখে পড়েছে। শাহিন মিষ্টির দিকে তাকিয়ে আছে। মিষ্টি খেয়াল করে নাই। যখন খেয়াল করো তখন মিষ্টি বলল, অমন করে না দেখে যাও গিয়ে গোসল করে আসো। শাহিন তখন মিষ্টির হাত টেনে নিল নিজের কাছে আর মিষ্টি এসে পড়লো শাহিনের বুকে। তখন শাহিন বলতে লাগলো, এত সুন্দর কেন তুমি? দেখলে শুধু মন চায়। কি চাই মন? মন চায় তোমার পাপড়ির মতো ঠোঁট দুটো ছুঁয়ে দিতে। তো কে মানা করেছে? সত্যি। তারপর শাহিন নিজের ঠোঁট দুটো মিষ্টির ঠোঁটের সাথে মিশিয়ে দিল। এইভাবে যেতে লাগলো তাদের ভালোবাসার সংসার। বেঁচে থাকুক তাদের ভালোবাসা চিরকাল। 5 বছর পর। শাহিন, এই শাহিন। কি হয়েছে রে, এত জোরে ডাকছিস কেন? তোর মেয়ে নীলা আমার ছেলে সিয়ামের মাথা ফাটিয়ে দিয়েছে। বলিস কি? এই নীলা, নীলা
যাচ্ছি আব্বু। কি হলো বুঝতে পারলে না তো? নীলা হলো শাহিন আর মিষ্টির একমাত্র মেয়ে, আর সিয়াম হলো ফেরদাউসের ছেলে। কথা বলতে বলতে নীলা চলে আসলো। জি আব্বু। এই নীলা, তুমি নাকি সিয়ামকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছো? কেন দিয়েছো? ও তোমার বড় না? ও কেন ওই মেয়েটার সাথে কথা বলবে, খেলা খেলবে? ও শুধু আমার সাথে খেলা খেলবে, আর কারো সাথে না, তাই মাথা ফাটিয়ে দিয়েছি। কে তুমি যে সিয়াম তোমার সাথে খেলা খেলবে? আমি ওর বউ আর ও আমার বর, তাই খেলবে। এই কথা কে বললো তোমায়? আম্মু বলেছে। কি, তুমি এখানে থাকো? তোমার আম্মুর কাছ থেকে আসতেছি আমি। ওকে চল সিয়াম, আমরা খেলা খেলি। না, আমি তোর সাথে খেলবো না, তুই আমাকে মারিস। আর মারবো না তোকে, তুই আয়, আমরা একসাথে খেলি। ঠিক আছে। খুব জোরে লেগেছে রে। চল আমরা খেলা খেলি। ওরা খেলা খেলতে লাগলো, আর ফেরদাউস চলে এলো সিয়ামকে রেখে। শাহিন তখন মিষ্টির কাছে গেল আর গিয়ে বলতে লাগলো, তুমি এসব কি বলছো নীলাকে? ঠিকই তো বলেছি। তাই বলে কি এত ছোটতেই বলবে? বলছি, বেশ করেছি। তুমি জানো নীলা আজকে কি করেছে? সিয়ামের মাথা ফাটিয়ে দিয়েছে। ঠিকই তো করেছে, অন্য মেয়ের সাথে খেলা খেলবে কেন? তার মানে তুমি সব জানতে? যেমন মা তেমন তার মেয়ে। এই কি বললে তুমি? তোমাকে তো। এই কথা বলে মিষ্টি শাহিনের দুটো ঠোঁট মিষ্টি খেতে লাগলো। কিছুক্ষণ পর ছেড়ে দিল শাহিনকে, আর মিষ্টি বলল, নীলা বলছিল ওর একটা ভাইয়ের দরকার। তাহলে এই কথাই রইল, তাহলে দেরি কিসে? তারপর তারা শুরু করে দিল 1971 সালের যুদ্ধ। শাহিন সবসময় মিষ্টি আর নীলাকে অনেক ভালোবাসে, কিন্তু শাহিনের বছরে দুইটাতে ওদের সাথে থাকে না। একদিন হলো প্রিয়ার সাথে যেদিন শাহিনের দেখা হয়েছিল, আরেকদিন হলো যেদিন প্রিয়া মারা গিয়েছিল। 363 দিন সময় দেয় মিষ্টি আর নীলাকে। তাদের সংসারে ভালোবাসা থেকে যাক। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো গল্পটা জানাতে ভুলবেন না কিন্তু।